তো আমরা দেখলাম যে এনজাইম কি, এনজাইম প্রভাবন কি এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি টাইপের হয়। তো এনজাইম প্রভাবন সম্পর্কে আমাদের এইবার যে বিষয়টা শিখতে হবে সেটা হলো এনজাইম প্রভাবনের কৌশল গতিবিদ্যা। ঠিক আছে, এনজাইম প্রভাবনের কৌশল গতিবিদ্যা, যেটাকে মাইকেলিস মেন্টেন সমীকরণ বলে। ওকে, তো এনজাইম প্রভাবন বিষয়টা তো আমরা দেখলাম। এখন আমরা দেখতে হবে যে এনজাইম প্রভাবন বিক্রিয়ার মেকানিজম এবং গতিবিদ্যাটা। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বারবার আসে এনজাইম প্রভাবন থেকে। তো এই প্রশ্নটার আরেকটা নাম হচ্ছে মাইকেলিস মেন্টেন সমীকরণ প্রতিপাদন। তো এই মাইকেলিস মেন্টেন সমীকরণটা আলোচনা করা হয় কিসের ভিত্তিতে? এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল আর গতিবিদ্যার ভিত্তিতে। ওকে, তো এখন এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে শুধুমাত্র মাইকেলিস মেন্টেন সমীকরণ প্রতিপাদন করো অথবা এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল গতিবিদ্যা আলোচনা করো এই দুইটার ভিতরে থাকবে তা কিন্তু না। এই রিয়াকশন থেকে তোমাদের দুইটা অনুসিদ্ধান্ত থাকতে পারে। অনুসিদ্ধান্ত আবার কি, তাই না? অনুসিদ্ধান্ত এক মানে ফার্স্ট যে অনুসিদ্ধান্তটা, অর্থাৎ তোমরা এই রিয়াকশনটা শেখার পরে কি বুঝেছো এটা সম্পর্কে, সেই সম্পর্কে দুইটা প্রশ্ন তোমাদের দিতে পারে। সেটা হলো মাইকেলিস মেন্টেন সমীকরণের সাহায্যে দেখাও যে সাবস্ট্রেট বা বিক্রিয়কের নিম্ন ঘনমাত্রায় বিক্রিয়া প্রথম ক্রমের হলেও উচ্চ ঘনমাত্রায় তা শূন্য ক্রমের। এটা হচ্ছে ফার্স্ট অনুসিদ্ধান্ত। এই রিয়াকশনের ওপরে এই ধরনের একটা অনুসিদ্ধান্ত তোমাদের দিতে পারে। অথবা সেকেন্ড অনুসিদ্ধান্ত, দ্বিতীয়টা কি, মাইকেলিস মেন্টেন সমীকরণ ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ বেগ ভিম্যাক্স এবং মাইকেলিস ধ্রুবক কে এম নির্ণয় করা যায়। ওকে, তাহলে দেখছো যে তোমরা আসলে যদি এই মাইকেলিস মেন্টেন সমীকরণ বা এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল আর গতিবিদ্যা শিখেই থাকো, যদি শুধু মনে করো এটা শিখলে না, তাহলে কিন্তু হবে না। কারণ এখান থেকে যদি প্রশ্ন ঘুরায় তাহলে তোমাদের এই দুই ধরনের অনুসিদ্ধান্ত আসতে পারে। একটা হলো মাইকেলিস মেন্টেন সমীকরণ তুমি যেটা শিখেছো সেখান থেকে দেখাতে হবে বিক্রিয়কের নিম্ন ঘনমাত্রায় বিক্রিয়া প্রথম ক্রমের বাট উচ্চ ঘনমাত্রায় তা শূন্য ক্রমের। আবার বলতে পারে যে আরও একটা অনুসিদ্ধান্ত আছে এই রিয়াকশন থেকে, সেটা হলো যে মাইকেলিস মেন্টেন সমীকরণ থেকে কিভাবে তুমি ভিম্যাক্স এবং মাইকেলিস ধ্রুবক কে এম নির্ণয় করতে পারবা। তো শুরুতে আমরা আগে মাইকেলিস মেন্টেন সমীকরণটা দেখে নেই, তারপর অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। তো এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল ও গতিবিদ্যাটাই আমরা এখানে নির্ণয় করব। এজন্য আমাদের এনজাইম প্রভাবন বিক্রিয়া কি সে সম্পর্কে একটু ন্যূনতম ধারণা থাকতে হবে। দেখো এনজাইম প্রভাবন বিক্রিয়া, ঠিক আছে, তো এনজাইম হচ্ছে মূলত একটি অনুঘটক। এনজাইম আমরা সবাই জানি যে এনজাইম হচ্ছে মূলত একটা জৈব প্রভাবক। এ কি করে? এ হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কমিয়ে দেয়। সক্রিয়ণ শক্তি বিষয়টি হয়তো অনেকেরই আইডিয়া নাই এখনো। সক্রিয়ণ শক্তি হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়কের একটা ন্যূনতম শক্তি, অতিরিক্ত শক্তি অর্জন করতে হয়, না হলে সেই বিক্রিয়া অংশ নিতে পারে না বা বিয়োজিত হতে পারে না। সেটাই কিন্তু সেই অতিরিক্ত শক্তিকেই কিন্তু সক্রিয়ণ শক্তি বলে। তো এই সক্রিয়ণ শক্তির গতিকে কমিয়ে দিচ্ছে কি? এনজাইম। তাহলে আমরা বলতে পারি এনজাইম একটা প্রভাবক। কি প্রভাবক? জৈব প্রভাবক, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কমিয়ে দিয়ে বিক্রিয়াকে সাম্য অবস্থায় আনতে সাহায্য করে। ঠিক আছে, কারণ একটা বিক্রিয়া যখন একমুখীভাবে চলতেই থাকবে তখন তার যদি সক্রিয়ণ, এখানে যদি যে বিক্রিয়কগুলো থাকে তাদের সক্রিয়ণ শক্তিকে যদি কমানো হয় তাহলে কিন্তু এই বিক্রিয়াটা একটু স্লো হয়ে যাবে, তাই না? অর্থাৎ সে এক পর্যায়ে কি হয়ে যাবে? উৎপাদ এবং বিক্রিয়ক সাম্য অবস্থায় চলে আসবে। এটা কাজ করে কি? এনজাইম। তো এনজাইম এই যে এখানে প্রভাবকের মতো একটা কাজ করছে, এনজাইম প্রভাবকের মতো একটা কাজ করছে না, এইটাকেই বলা হয় এনজাইম প্রভাবন ক্ষমতা বা এনজাইম প্রভাবন। ওকে, এনজাইম এখানে যে প্রভাবকের মতো কাজ করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে, ঠিক আছে, অর্থাৎ সক্রিয়ণ শক্তিকে কমিয়ে দিয়ে সাম্য অবস্থায় আনতে সাহায্য করছে। এই কারণে এই ক্ষমতাকে বলা হয় এনজাইমের প্রভাবন বা এনজাইম প্রভাবন ক্ষমতা। এখন আমরা এই এনজাইম প্রভাবন সম্পর্কিত একটা বিক্রিয়ার কৌশল ও গতিবিদ্যা নির্ণয় করব, যাকে আবার বলা হবে মাইকেলিস মেন্টেন সমীকরণ। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল ও গতিবিদ্যা ব্যাখ্যার জন্য প্রাণ রসায়নবিদ মাইকেলিস এবং মেন্টেন দুইজন বিজ্ঞানী কিন্তু 1913 সালে এনজাইম সাবস্ট্রেট বিক্রিয়ক যৌগ মতবাদ নামে একটা মতবাদ দেন। তাদের মতে এনজাইমের এই সাবস্ট্রেটের সাথে এনজাইম যে বিক্রিয়াটি করবে সেটা দুই ধাপে সম্পন্ন হয়। ওকে, দেখো আমরা যদি একটু চিত্র দিয়ে শুরুতে একটু ধারণা নেই যে এনজাইম মূলত কি। এই যে এনজাইম, মনে করি এটা এনজাইম, এটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। এইখানে কিন্তু সাবস্ট্রেট কি করবে? এনজাইমকে আক্রমণ করবে। তো এটা হচ্ছে এনজাইমের সক্রিয় সাইট, এখানে আক্রমণ করবে হচ্ছে সাবস্ট্রেট। তো এখানে ধরে নিলাম আমরা একটা সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেটকে বাংলায় বিক্রিয়ক বলা হয়। তো এনজাইম কি করবে? বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে কিন্তু এখানে একটা বিক্রিয়া তৈরি করবে।
তো তৈরির জন্য এই সাবস্ট্রেট প্রথমে এনজাইমের সক্রিয় স্থানে আক্রমণ করার ফলে এখানে একটা কি তৈরি হয়, একটা এনজাইম সাবস্ট্রেট নামক একটা জটিল তৈরি হয় বা কমপ্লেক্স তৈরি হয়। তো কমপ্লেক্সটা ঠিক এইরকম হবে, এই সক্রিয় স্থানটিতে বিক্রিয়ক আক্রমণ করছে, ফলে তারা একত্রিত হয়ে এরকম একটা কমপ্লেক্স বা জটিল তৈরি হবে এবং এখান থেকে পরবর্তীতে আবার বিয়োজিত হয়ে কি পাওয়া যাবে, একটা মুক্ত এনজাইম পাওয়া যাবে, সেই সাথে একটা প্রোডাক্টও পাওয়া যাবে। আমি আবারও বলি, এটা ধরে নাও একটা এনজাইম, আমাদের যেহেতু এনজাইম প্রভাবন বিক্রিয়া বলছে, তাহলে এনজাইমের সাথে অবশ্যই একটা সাবস্ট্রেটের বিক্রিয়া ঘটছে, যেখানে এনজাইমের সক্রিয় সাইটে সাবস্ট্রেট আক্রমণ করছে। তো সক্রিয় সাইটে সাবস্ট্রেট আক্রমণ করার ফলে এখানে একটা কি তৈরি হচ্ছে, এনজাইম এবং সাবস্ট্রেটের একটা জটিল অবস্থা বা কমপ্লেক্স অবস্থা তৈরি হচ্ছে, বা এটাকে মধ্যবর্তী অবস্থা বলা যায়। এরপর কি হবে, এরপর এখান থেকে তোমার প্রোডাক্ট পাওয়া যাবে, উৎপাদ পাওয়া যাবে শেষ ধাপে গিয়ে, এবং যে এনজাইমটা এখানে সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করেছিল সে পুনরায় এখান থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে সে মুক্ত হয়ে আবারও পুনরায় আরও একটা সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে ঠিক সেম একটা বিক্রিয়া তৈরি করবে, এভাবেই কিন্তু তার কাজ চলতেই থাকবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এনজাইম সাবস্ট্রেটের একটা বিক্রিয়ার একটি রূপ। এইখানটিতে তোমার এই যে এনজাইম এবং সাবস্ট্রেট বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট জটিল অবস্থা তৈরি করছে, এই বিক্রিয়াটি তোমার একমুখীও হয় আবার বিপরীতমুখীও হয়। ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে একমুখীভাবে প্রথমে এনজাইম সাবস্ট্রেটের জটিল অবস্থা তৈরি হয়, পরবর্তীতে বিপরীতমুখী হয়ে এনজাইম সাবস্ট্রেট জটিল থেকে এনজাইম এবং সাবস্ট্রেট আলাদা হয়। তো এটাকে এজন্য বলা হয় কি, উভমুখী বিক্রিয়া। কিন্তু এনজাইম সাবস্ট্রেট জটিল অবস্থা থেকে যখন প্রোডাক্ট তৈরি হয় তখন আর বিক্রিয়াটি উভমুখী থাকে না, কারণ তখন অনলি প্রোডাক্টই পাওয়া যায়, তখন এই জন্য তাকে একমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ তখন বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। তো এটা ছিল আমাদের জাস্ট একটি বিক্রিয়া সম্পর্কে ধারণা। এখন আমরা দেখি যে আসলে মেন্টেন মাইকেলিস কিভাবে সমীকরণটা প্রতিপাদন করেছিল। দেখো এখানে তাদের মতে এনজাইম বিক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হয়। দেখা যাক যে সেই দুইটা ধাপ আসলে আমরা যেটা আলোচনা করেছি সেই টাইপের কিনা। ওকে, তাহলে আমরা প্রথম ধাপটা দেখতে পাচ্ছি, এনজাইম এবং সাবস্ট্রেট পরস্পরের সাথে বিক্রিয়া বা যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এবং পরবর্তীতে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কি করছে, আবারও পুনরায় বিয়োজিত হয়ে প্রোডাক্ট এবং এনজাইমকে মুক্ত করে দিচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে মাইকেলিস মেন্টনের যে মতবাদ ছিল এনজাইম সাবস্ট্রেট যৌগ, মতবাদ অনুসারে বিক্রিয়া দুইটা ধাপে সম্পন্ন হয়। তার প্রথম ধাপে কি হয়, এনজাইম সাবস্ট্রেট পরস্পরের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগ তৈরি করে, এবং দ্বিতীয় বা শেষ ধাপে গিয়ে এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগ বিয়োজিত হয়ে কি তৈরি করে, প্রোডাক্ট, এবং সেই সাথে এনজাইমকে সে মুক্ত করে দেয়, অর্থাৎ বিমুক্ত এনজাইম তৈরি হয়ে যায়। তাহলে আমরা এই টোটাল বিক্রিয়াটিকে এভাবে সাজাতে পারি, এনজাইম প্লাস সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট, যা আবার পুনরায় বিয়োজিত হয়ে প্রোডাক্ট প্লাস এনজাইম তৈরি করছে। তো দেখো এখানে যেহেতু বিক্রিয়াটা উভমুখী হবে, কারণ এনজাইম সাবস্ট্রেট থেকে যখন আমরা এনজাইম সাবস্ট্রেট মধ্যবর্তী উৎপাদটি পাবো তখন সে আবার পুনরায় কিন্তু বিপরীতমুখী হয়ে এটাও তৈরি করতে পারে, সেজন্য এটাকে উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে এনজাইম সাবস্ট্রেট থেকে একমুখীভাবে এনজাইম সাবস্ট্রেট তৈরি হচ্ছে যখন হার ধ্রুবক K1 কাজ করছে, এবং পরবর্তীতে এনজাইম সাবস্ট্রেট বিপরীতমুখী হয়ে এনজাইম প্লাস সাবস্ট্রেটকে আলাদাভাবে তৈরি করছে যখন হার ধ্রুবক K2 কাজ করছে। এবং এই এনজাইম সাবস্ট্রেট থেকে মধ্যবর্তী উৎপাদ তো এনজাইম সাবস্ট্রেট, তো এ থেকে আমরা কি করি, আবার পুনরায় বিয়োজিত হয়ে প্রোডাক্ট পাই এবং বিমুক্ত এনজাইম পাই, যেখানে হার ধ্রুবক হিসেবে কাজ করে কে, K3। তাহলে তোমরা একটু লিখে নিবা যে আসলে এখানে বিক্রিয়াগুলো আমরা কোনটাকে কি বলতে চাচ্ছি। এখানে সব আমি যেটা আলোচনা করলাম সেটাই A to Z রিডিং লেখা আছে, একটু পড়ে নিবা যে প্রথম ধাপের বিক্রিয়া এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে জাস্ট যেটুকু বললাম সেটুকুই কিন্তু এখানে লেখা আছে। তো আমরা এখন যে কাজটা করব, এই যে সমীকরণ আছে এখানে মধ্যবর্তী উৎপাদকে ES, তো এই যে বিক্রিয়া দেখছো এই বিক্রিয়াটিতে আমরা এখন স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন বা স্টেডি স্টেট যে শর্ত সেটা এখানে প্রয়োগ করব। তো স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন প্রয়োগ করার আগে তোমাদেরকে স্টেডি স্টেটের যে অ্যাপ্রক্সিমেশনের ধারণা সম্পর্কে একটু জানতে হবে। দেখো স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা মূলত তোমাদেরকে যে আগের চ্যাপ্টারের ক বিভাগেই কিন্তু দেওয়া হয়েছে, তো তোমরা একটু দেখে নিবা ওর সংজ্ঞাটা। আমি একটু শর্টকাটে এখানে তোমাদের আলোচনা করে দেখাই। দেখো এটা হচ্ছে বিক্রিয়া শুরুর পর উৎপন্ন মধ্যবর্তী আয়ন। এখানে কিন্তু আমাদের যে বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি সেখানে মধ্যবর্তী আয়ন হিসেবে আমরা কিন্তু পাচ্ছি কি, ES কমপ্লেক্সকে। তো স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের সূত্রটা এমন যে বিক্রিয়া শুরুর পর উৎপন্ন মধ্যবর্তী আয়নের ঘনমাত্রার পরিবর্তন, সেই পরিবর্তনের হারটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে, এটাই কিন্তু স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের রুল, যে বিক্রিয়া শুরুর পর মধ্যবর্তী আয়নের ঘনমাত্রার পরিবর্তনের হার কি হবে, শূন্য হবে। তো এই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা আমরা এখন ওইখানে প্রয়োগ করব। তো দেখো এখানে ES এর থার্ড ব্র্যাকেট মানে কি, ES এর ঘনমাত্রা অর্থাৎ মধ্যবর্তী আয়নের ঘনমাত্রা, আর DDT দিয়ে কি এখানে প্রকাশ করা হচ্ছে যে তার পরিবর্তনের হার, সেটা কি হবে, শূন্য হবে।
ওকে, তাহলে দেখো আমরা এখানে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের যে রুল সেটা লিখে নেব, যে বিক্রিয়া শুরুর পর উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হারকে ঠিক এইভাবে প্রকাশ করা হয়, ডিডিটি অফ ইএস। তো এর মান কি হয়? শূন্য হয়। কিন্তু এই শূন্যটা বের করার আগে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা তোমাদের একটু শিখতে হবে। দেখো আমাদের মূল বিক্রিয়াটি ছিল ঠিক এই ধরনের, যে এনজাইম সাবস্ট্রেটের সাথে বিক্রিয়ায় এনজাইম সাবস্ট্রেটের একটা জটিল যৌগ তৈরি হবে যেটা মধ্যবর্তী উৎপাদ হিসেবে কাজ করবে এবং যেখান থেকে বিয়োজনের ফলে প্রোডাক্ট এবং বিমুক্ত এনজাইম পাওয়া যাবে। তো আমরা এই বিক্রিয়াটিতে যদি এখন একটু স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন রুলটা প্রয়োগ করি, তো আমরা জানি কি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে মধ্যবর্তী উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার শূন্য। ঠিক আছে, তো আমরা এই মধ্যবর্তী উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হারটা ঠিক এই রকম একটা সমীকরণ পাচ্ছি নির্ণয় করে। তো এই সমীকরণটা আমরা কিভাবে পাচ্ছি খেয়াল করো। এর নিয়মটা হচ্ছে যে তুমি যখন বিক্রিয়ার হারটা নির্ণয় করবে তখন যদি সেটার ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে প্লাস চিহ্ন হবে, আর যদি তাদের ঘনমাত্রাটা হ্রাস পায় তাহলে তাদের আগে কি হবে? মাইনাস চিহ্ন হবে। এখন কার ঘনমাত্রা বা কিভাবে বুঝবে? দেখো বিক্রিয়ার হারের সূত্রই কিন্তু ঠিক এইরূপ, যে বিক্রিয়ার হার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা জানি বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তো বিক্রিয়ার হার ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি বলবে? যে কোনো একটা হাত ধ্রুবক বলবে এবং সাথে বিক্রিয়কের ঘনমাত্রাকে আমরা বিক্রিয়ক লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, আর এখান থেকে কি বলবে? একটা হাত ধ্রুবক বলবে। তাহলে যেহেতু স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের রুলটাই হচ্ছে তোমার মধ্যবর্তী উৎপাদ দিয়ে, তো আমরা যদি এখানে মধ্যবর্তী উৎপাদ দিয়ে একটু হিসাব করি, দেখো প্রথম ক্ষেত্রে যখন এই বিক্রিয়ক থেকে আমরা প্রোডাক্টটি পাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু দেখো বিক্রিয়ক থেকে প্রোডাক্ট পাওয়ার সময় কিন্তু প্রোডাক্টের ঘনমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না শুরুতে। এই জন্য কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে দেখো হাত ধ্রুবক K1 এর ক্ষেত্রে কিন্তু প্লাস ধরেছি। ঠিক আছে, সেই সাথে কি করব? বিক্রিয়কের ঘনমাত্রাকে পাশাপাশি গুণ আকারে লিখে দিব। এরপর দেখো যখন আমরা এইখান থেকে এই বিক্রিয়াটিতে যাব, তো এইখানে তখন কি হবে? দ্বিতীয় ধাপে এসে এই মধ্যবর্তী উৎপাদের ঘনমাত্রা কিন্তু কমে যাবে। ঠিক আছে, কারণ এইখান থেকে যখন বিয়োজিত হয়ে এই বিক্রিয়কগুলো পাওয়া যাবে তখন এর ঘনমাত্রা কি হবে? কমতে থাকবে, অর্থাৎ K2 হার ধ্রুবক K2 তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে এবং তার সাথে বসবে কে? সাবস্ট্রেট বা বিক্রিয়কের ঘনমাত্রা। এর পরবর্তীতে দেখো যখন এইখান থেকে আমরা এইখানে যাচ্ছি তখনও কিন্তু ঠিক একইভাবে এই মধ্যবর্তী উৎপাদের ঘনমাত্রা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখান থেকে যখন আমরা প্রোডাক্টটা পাবো তখন কি হবে? এর ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং এর ঘনমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ এখান থেকেই তো আমরা প্রোডাক্টটা পাচ্ছি, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে? এখানে কমতে থাকবে। এই জন্য দেখো এখানে K3 এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে মাইনাস হচ্ছে। তো তোমরা এই বিষয়টা একটু খেয়াল করবা, এই রুলটা অনেক জায়গাতে আছে, তো তোমরা এই নিয়মটা একটু ভালো করে শিখে রাখবা যে যখন ঘনমাত্রা বাড়বে তার ক্ষেত্রে প্লাস হবে, যখন ঘনমাত্রা কমতে থাকবে তাদের ক্ষেত্রে মাইনাস হবে সেই হার ধ্রুবকগুলো। তো এই ঘনমাত্রা বাড়া কমা কিভাবে আমরা বুঝতে পারছি? যে প্রথম বিক্রিয়ক থেকে যখন আমরা উৎপাদ পাচ্ছি, অর্থাৎ স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের যে রুল সেটাই কিন্তু মধ্যবর্তী আয়নের ঘনমাত্রা দিয়ে নির্ণয় করা হয়। তো এই মধ্যবর্তী আয়নের ঘনমাত্রা প্রথম ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে যে কারণে K1 প্লাস হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখান থেকে এখানে যখন আসবে তখন এর ঘনমাত্রা কমে যাচ্ছে যে কারণে K2 মাইনাস হয়ে যাচ্ছে, তৃতীয় ধাপে আবার এখান থেকে যখন আবার প্রোডাক্ট পাচ্ছি তখনও কিন্তু এর ঘনমাত্রা কমে যাচ্ছে যে কারণে K3ও মাইনাস হয়ে যাচ্ছে এবং প্রত্যেকের সাথে কি বলবে? বিক্রিয়কের ঘনমাত্রা গুণ আকারে প্রতিটা হার ধ্রুবকের সাথে বসে যাবে, কারণ আমরা জানি বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এবার নিচের লাইনে একটু ক্লিয়ার করে লিখে নিব যে এই অংশটা ইকুয়াল টু 0, এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এখন আমরা এইখানে দেখো সমীকরণ 1-এ যে মুক্ত এনজাইম আছে এই ইলেকট্রনের ঘনমাত্রাটা এখানে মুক্ত এনজাইম হিসেবে কাজ করছে। তো এর এই ঘনমাত্রাটা পরীক্ষামূলকভাবে নির্ণয় করা খুবই কঠিন। ঠিক আছে, এই জন্য আমরা যে বিক্রিয়ায় টোটাল এনজাইমটা ব্যবহার করেছিলাম তা থেকে অল্প পরিমাণ এনজাইম কি হয়? সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট জটিল তৈরি করে। এটা কিন্তু আমরা জানি যে আমরা যে টোটাল এনজাইমটা বিক্রিয়া নিয়েছিলাম তা থেকে অল্প পরিমাণ সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? এনজাইম সাবস্ট্রেট জটিল তৈরি করে, আর বাকিটুকু মুক্ত হয়ে পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে দেখো আমরা যদি এই টোটাল এনজাইমের ঘনমাত্রাকে ই নট দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, টোটাল এনজাইমের ঘনমাত্রাকে আমরা কি করলাম? ই নট দিয়ে প্রকাশ করলাম। তাহলে টোটাল এনজাইমের ঘনমাত্রা ইকুয়াল টু কি দাঁড়ায়? মুক্ত এনজাইম প্লাস সাবস্ট্রেটের সাথে মিলিত এনজাইম, কারণ এই টোটাল এনজাইমের কিছু অংশই কিন্তু সাবস্ট্রেটের সাথে মিলিত হয়ে যাচ্ছে আর বাকি অংশটা কি হচ্ছে? মুক্ত এনজাইম হিসেবে কাজ করছে। এজন্য আমরা টোটাল এনজাইমকে মুক্ত এনজাইম প্লাস সাবস্ট্রেটের সাথে মিলিত এনজাইম হিসেবে লিখতে পারি। তো মুক্ত এনজাইমকে আমরা ডাইরেক্ট ই এর ঘনমাত্রা দিয়ে প্রকাশ করব, আর সাবস্ট্রেটের সাথে যেটা মিলিত হয়েছিল আমরা তো জানি সেটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হিসেবে কাজ করছে। এরপর দেখো আমরা যদি এই মুক্ত এনজাইমের ঘনমাত্রাকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের সমীকরণটা ঠিক এইরূপ দাঁড়ায়, এটা তো থাকে আর এটা এই পাশে এসে মাইনাস হয়ে যেত, কিন্তু আমরা উভয়েরই দেখো চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি,
যার কারণে সমীকরণটা এই পজিশনে আসছে। তো আমরা এই যে মুক্ত এনজাইমের একটা মান পেলাম, মুক্ত এনজাইমের ঘনমাত্রা মান, এই মানটাই কিন্তু আমরা ওই যে 1 নম্বর সমীকরণ ছিল এইখানে প্রয়োগ করব। ঠিক আছে, এই যে এই মুক্ত এনজাইমের ঘনমাত্রা ই এর জায়গায় কিন্তু আমরা এইখান থেকে এই মানটা এইখানে সেট আপ করে দিব। তো দিলে দেখো সমীকরণটা ঠিক এইরূপ দাঁড়ায়। তোমরা অবশ্যই হ্যান্ড নোটটি প্রিন্ট করে নিবে, না হলে কিন্তু তোমাদের আসলে এভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে সমস্যা হয়ে যাবে। তো দেখো 1 নম্বর সমীকরণে যে আমরা যখন মুক্ত ইলেকট্রনের ঘনমাত্রাটা ই এর জায়গায় সেট আপ করে দিলাম, তাহলে আমাদের সমীকরণটা ঠিক এই রূপ দাঁড়ায়। এরপর যখন আমরা গুণ করব কিভাবে, দেখো এস আছে, কে ওয়ান আছে, মাঝখানে আছে ই নট মাইনাস ইএস, তাহলে কে ওয়ান এস এর সাথে একবার ই নটকে গুণ করব, কে ওয়ান এস এর সাথে একবার ইএসকে গুণ করে দিব। এরপর এখানে দেখো মাইনাস আছে, দুইজনের ভিতরে কিন্তু ইএস এর ঘনমাত্রা আছে, তাই না? এজন্য আমরা একটা ইএস এর ঘনমাত্রাকে কমন হিসেবে রাখবো। তাহলে আমাদের থাকবে মাইনাস কে টু মাইনাস কে থ্রি, যাকে আবার মাইনাস আগে লিখে ব্র্যাকেটের ভিতরে কে টু প্লাস কে থ্রি লেখা যায়, কারণ এটাকে যখন আলাদা করবো তখন মাইনাস কে টু মাইনাস কে থ্রি হয়ে যাবে। এর পরবর্তী লাইনটাতে দেখো এখন কিন্তু মোটামুটি এই রাশিটা বাদে বাকি দুইটা রাশির ভিতরে ইএস এর ঘনমাত্রা আছে, তাই না? তাহলে আমরা এই রাশিটাকে একটু ডান সাইডে পাঠিয়ে দিলাম, এই যে কে ওয়ান ই নট এস, কে ওয়ান ই নট এস, আর এই দুইটা রাশিকে আমরা এখানে রেখে ইএস কে কমন রাখলাম। তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে ঠিক সমীকরণটা এরকম দাঁড়ায় যে মাইনাস কে ওয়ান এস মাইনাস কে টু প্লাস কে থ্রি। তো দেখো আমরা এখানে আবার চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, এই রাশিটা যখন ডান পাশে আসতো তখন কিন্তু এর আগে প্লাস ছিল, যেটা মাইনাস হয়ে যেত, কিন্তু আমরা কি করছি, মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি বা চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, যার কারণে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কে ওয়ানের আগে থাকা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপর কে টু প্লাস কে থ্রি এর আগে থাকা মাইনাসটাও প্লাস হয়ে যাবে। তাহলে সমীকরণটা কিন্তু ঠিক এই রূপ দাঁড়ায়। এরপর এখান থেকে ইএসকে রেখে যদি আমরা এই অংশকে ডান পাশে পাঠিয়ে দিই, সেটা কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে। এখন এই সমীকরণকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা যে এনজাইম প্রভাবন ক্রিয়ায় মাইকেলিস মেন্টন কৌশলটা অনুসরণ করেছিলাম, সেখানে আমরা যদি বিক্রিয়ার হারকে একটু ছোট হাতের ভি ধরে নেই, বিক্রিয়ার হার মানে তো বিক্রিয়ার গতিবেগ, তাই না? সেটাকে যদি আমরা একটু ছোট হাতের ভি বা ভেলোসিটি ধরে নেই, তাহলে সমীকরণটা দাঁড়াবে ভি ইকুয়াল টু কে থ্রি ইএস। কেন? কারণ ওই যে আমরা সর্বশেষ বিক্রিয়াটার তো দুইটা ধাপ, দ্বিতীয় ধাপে হার ধ্রুবক হিসেবে কাজ করছিল কে থ্রি, আর যে মধ্যবর্তী উৎপাদটা ছিল কি ইএস এর ঘনমাত্রা। তো আমরা জানি কি বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তো আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা ঠিক এইরকম ছিল, দেখো আমরা কিন্তু এখন দ্বিতীয় অর্থাৎ যে মেন বিক্রিয়া সেটা হিসেবে কাজ করছি। তো দ্বিতীয় বিক্রিয়াটা ছিল এরকম, এনজাইম সাবস্ট্রেট কে থ্রি প্রোডাক্ট প্লাস বিমুক্ত এনজাইম। তো এখান থেকে যখন আমরা বিক্রিয়ার হার নির্ণয় করবো, আমরা জানি বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক, বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, হার হিসেবে হচ্ছে কি ভি। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু প্রপোর্শনাল উঠে গিয়ে বসবে হাত ধ্রুবক কে থ্রি ইন্টু ইএস। ঠিক আছে, তো এটাকেই কিন্তু আমরা এখানে লিখেছি, দেখো যে ভি ধরা হয় তখন ভি ইকুয়াল টু কে থ্রি ইএস। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ইএস এর একটা ঘনমাত্রার যে মান প্রয়োজন সেটা কিন্তু অলরেডি 2 নম্বর সমীকরণে দেওয়া আছে। আমরা 2 নম্বর সমীকরণ থেকে ইএস এর এই মানটাকে এইখানে জাস্ট সেট আপ করে দিব। তো দেখো সমীকরণটা তাহলে কেমন দাঁড়ায়। ওকে, তাহলে সেট আপ করে দিলে আমাদের সমীকরণটা ঠিক এই রূপ দাঁড়ায়। তোমরা অবশ্যই মিল করে নিবা নিজ দায়িত্বে, না হলে কিন্তু সমস্যা হবে। এখানে হ্যান্ড নোট দেখে তোমরা এই লাইনটা একটু মিল করে নিবা। তাহলে ইকুয়াল টু, এখন দেখো এখানে কে থ্রি কে ওয়ান ই নট এস আছে, আমরা যদি লব আর হরকে কে ওয়ান দিয়ে ভাগ করি, কিংবা এই কে ওয়ানকে যদি আমরা নিচে নিয়ে আসি, ঠিক আছে, এই যে কে ওয়ান আছে না এখানে, এটাকে আমরা নিচে নিয়ে আসবো, তাহলে দেখো সেই কে ওয়ান কে টু প্লাস কে থ্রি এর সাথে ভাগ হয়ে যায়, আর কে ওয়ান এস এর সাথে ভাগ হয়ে কে ওয়ান আউট হয়ে শুধু থাকে মাত্র এস। ওকে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে থ্রি ই নট এস বাই, এখন দেখো এই অংশটাকে বলা হয় মাইকেলিস ধ্রুবক। ঠিক আছে, এই অংশটাকে কি বলা হয়, মাইকেলিস ধ্রুবক, যাকে কে এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই অংশটার জায়গায় লিখবো কে এম প্লাস যেখানে যা ছিল সেভাবেই থাকবে। এটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। তো এই 3 নম্বর সমীকরণটাকে কিন্তু মাইকেলিস মেন্টন সমীকরণ বলা হয়, আর এই সমীকরণের এই কে এম কে কি বলা হয়, মাইকেলিস ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখন মাইকেলিস মেন্টন সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা হিসাব করব যে আমাদের এই কোশ্চেনটা এভাবে থাকতে পারে যে প্রমাণ করো বা মাইকেলিস মেন্টন সমীকরণের সাহায্যে দেখাও নিম্ন ঘনমাত্রায় প্রথম ক্রমের আর উচ্চ ঘনমাত্রায় এটা শূন্য ক্রমের। তো সেটাই আমরা এখন দেখাবো। তো দেখো যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা কম হবে, হ্যাঁ সাবস্ট্রেট মানে তো এস এর ঘনমাত্রা, তো সাবস্ট্রেটের ঘনমাত্রা কম অর্থাৎ যখন এস খুব ছোট হবে, তখন এই সমীকরণের এই কে এম প্লাস এস কে আমরা কে এম হিসেবে লিখতে পারি। ঠিক আছে, কারণ এস যেহেতু অতি ছোট, এখানে আমরা জানি কি যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা কম হয় তখন এটা খুবই নগণ্য হয়, এটা যেটাকে আমরা নগণ্য হিসেবে তুলনা করতে পারি।
তো তখন আমরা কে এম প্লাস এস কে সিমিলার টু কি হিসেবে লিখতে পারি, কে এম হিসেবে লিখতে পারি। এসকে এখানে অ্যাভয়েড করতে পারি যেহেতু এর মান খুব ছোট। তাহলে এখান থেকে তোমরা এসকে অ্যাভয়েড করে দিলে সমীকরণটা ঠিক এই রূপ দাঁড়ায়। তাহলে দেখো তো সাবস্ট্রেটের ঘনমাত্রা যখন কম হচ্ছে তখন এই যে বিক্রিয়ার হার ভি এ কি হচ্ছে, এ সাবস্ট্রেটের সাপেক্ষে প্রথম ক্রমের হচ্ছে। এই সাবস্ট্রেটের এর পাওয়ার কি, ঘাত কি, কিছু নেই মানে 1, ঠিক আছে। তার মানে বিক্রিয়ার হার কি হচ্ছে, সাবস্ট্রেটের ঘনমাত্রার প্রথম ক্রমের হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি সাবস্ট্রেটের ঘনমাত্রা কম হলে বিক্রিয়ার হার সাবস্ট্রেটের ঘনমাত্রার প্রথম ক্রমের হয়। আবার বেশি হলে কি হয় সেটা একটু দেখো। ওকে, যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা বেশি অর্থাৎ এস এর মান খুব বেশি হবে তখন আমরা এস মাস গ্রেটার দ্যান কে এম, অর্থাৎ এরকে আমরা কি করব, বিক্রিয়ার হার সর্বোচ্চ অর্থাৎ ভি ম্যাক্স দিয়ে প্রকাশ করব। ভি আগে তো আমাদের যখন সর্বনিম্ন ছিল তখন ভি ছিল সাবস্ট্রেটের ঘনমাত্রা, এখন যেহেতু সাবস্ট্রেটের ঘনমাত্রা বেশি তাহলে হারও অবশ্যই একটু বেশি হবে, সেজন্য আমরা ভিকে ভি ম্যাক্স দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আর এই যে কে এম প্লাস এস, এখানে এখন কিন্তু সাবস্ট্রেট বেশি হয়ে যাচ্ছে যে কারণে আমরা এবার অ্যাভয়েড করবো কাকে, কে এম কে, হ্যাঁ, অর্থাৎ মাইকেলিস ধ্রুবককে আমরা অ্যাভয়েড করে দিব। তাহলে আমাদের কে এম প্লাস এস সিমিলার টু কিসের মতো হবে, সাবস্ট্রেটের ঘনমাত্রার মতো হবে। তো আমরা লিখি যে ভি ম্যাক্স ইকুয়াল টু কে থ্রি ই নট এস বাই, এখানে কে এম প্লাস এস ছিল, আমরা কে এম কে অ্যাভয়েড করে এখন শুধু এস লিখে দিব। তাহলে দেখো এস এস কেটে যায়, থাকে কি কে থ্রি ই নট। অর্থাৎ আমরা বলতে পারি যে যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা খুব বেশি বা উচ্চ ঘনমাত্রা তখন বিক্রিয়ার হার কিসের, তোমার সাবস্ট্রেটের প্রেক্ষিতে শূন্য ক্রমের হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু সাবস্ট্রেট থাকছে না, অর্থাৎ সাবস্ট্রেটের প্রেক্ষিতে তখন সে কি হচ্ছে, শূন্য ক্রমের হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মাইকেলিস মেন্টন সমীকরণ, বা তার সাথে যত কিছুই দেখাতে বলুক না কেন তোমরা এইটুকু পর্যন্ত শিখলেই এনাফ। আবার যদি এনজাইম প্রভাবিত বিক্রিয়ার কৌশল গতিবিদ্যা নির্ণয় করতে বলে তাও কিন্তু কোশ্চেনের অ্যান্সারটি এরকমই। আর যদি তোমাদের এত কিছু না বলে ডিরেক্ট বলে যে শুধুমাত্র এনজাইম প্রভাবন বিক্রিয়ার মাইকেলিস মেন্টন সমীকরণটি প্রতিপাদন করো, তোমরা জাস্ট এইটুকু লিখলে হয়ে যাবে এবং লেখার পরে লিখে দিবা এই 3 নম্বর সমীকরণকে মাইকেলিস মেন্টন সমীকরণ বলে এবং এখানে কে এম কে মাইকেলিস ধ্রুবক বলে। তো এটাই ছিল আমাদের আজকের লেকচারের মাইকেলিস মেন্টন সমীকরণ প্রতিপাদন, যেটা অনার্স তৃতীয় বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আচ্ছা, অনুসিদ্ধান্ত 1 তো আমরা দেখলাম, এবার আমরা অনুসিদ্ধান্ত 2টা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। মানে এর সাথে মাইকেলিস মেন্টনের যে হুবাহু মিল থাকবে এরকম না, আবার মাইকেলিস মেন্টন আসলে যে তোমাদের অনুসিদ্ধান্ত 2 লিখতে হবে তাও কিন্তু না। যতক্ষণ এই ধরনের প্রশ্ন না থাকবে ততক্ষণ তোমরা এটা লিখবে না, 2 নম্বর অনুসিদ্ধান্তকে স্কিপ করবা, 1 নম্বর অনুসিদ্ধান্ত পর্যন্ত লিখে দিবা মাইকেলিস মেন্টন আসলে। আচ্ছা, 2 নম্বর অনুসিদ্ধান্ত বলছে মাইকেলিস মেন্টন সমীকরণ ব্যবহার করে কিভাবে মাইকেলিস ধ্রুবক এবং সর্বোচ্চ বেগ নির্ণয় করা যায়। ভি ম্যাক্সকে সর্বোচ্চ বেগ বলে আর কে এম কে মাইকেলিস ধ্রুবক বলে, ঠিক আছে। তো দেখো এটা খুব সিম্পল একটা বিষয়, হ্যাঁ। এর জন্য আগে আমাদের যেটা করতে হবে মাইকেলিস মেন্টন সমীকরণটাকে পাশে রাখতে হবে। ওকে, মাইকেলিস মেন্টন সমীকরণ ছিল ভি ইকুয়াল টু কে থ্রি E0S বাই কে এম প্লাস এস। তো এটার কি কোনটাকে কী রাশি বলে আমি তো আলোচনা করেছি। ভি হচ্ছে বেগ, কে থ্রি হলো ধ্রুবক, ই নট হলো কি প্রমাণ শক্তি, এস হলো বিক্রিয়কের ঘনমাত্রা, কে এম হলো মাইকেলিস ধ্রুবক, এস হলো বিক্রিয়কের ঘনমাত্রা। তো মনে করো এইখানে এই যে সাবস্ট্রেট বা বিক্রিয়কের ঘনমাত্রাটা খুবই উচ্চ, মানে অনেক বেশি। এটা যদি অনেক বেশি বা খুবই উচ্চ হয় তাহলে আমরা কে এম প্লাস এস থেকে কিন্তু কে এমকে অ্যাভয়েড করে শুধু এস হিসেবে লিখতে পারি, কারণ এর ঘনমাত্রা যদি অত্যাধিক হয় তখন কে এম কী হয়, এখানে আর চান্স পায় না। ফলে আমরা সেখানে শুধু সাবস্ট্রেটটা লিখতে পারি এবং কে এমকে অ্যাভয়েড করে দেয়। ফলে তখন এই সমীকরণটা কিভাবে দাঁড়ায়, এই যে কে থ্রি E0S সেম থাকবে, নিচে কে এম প্লাস এস থেকে অনলি এসটা টিকে থাকবে, ঠিক আছে। এবং আমরা যেহেতু এখানে ঘনমাত্রা খুবই উচ্চ হওয়ার কথা বলছি, তাহলে সব এনজাইমই বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার হারটা উচ্চ হবে, মানে সর্বোচ্চ হবে। তখন তো বিক্রিয়ার হার সর্বোচ্চ হলে তো ভি কী হয়ে যাবে, ভি হয়ে যাবে ভি ম্যাক্স, ঠিক আছে। এই জন্য ভিকে ভি ম্যাক্স দিয়ে লিখবা, এই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা হবে ভি ম্যাক্স। আর ওই যেটা বললাম কে এম আউট হয়ে শুধুমাত্র এস থাকবে, কে এম প্লাস এসকে আমরা এস হিসেবে লিখতে পারি, কারণ এখানে সাবস্ট্রেট বা বিক্রিয়কের ঘনমাত্রা এতটাই বেশি যে কে এমকে নেগলেক্ট মানে অবহেলিত করা যায়, ছুঁড়ে ফেলা যায়, ঠিক আছে। এই জন্য নিচে শুধুমাত্র এস থাকবে, বাট উপরের এসটা কিন্তু উপরে তো তোমার কে এম ছিলই না, আমি ওটাকে বাদ দিব কী করে। তাহলে দেখো এবার উপরের এস নিচের এস কেটে গিয়ে কি থাকে, কে থ্রি E0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের ঘনমাত্রা খুবই উচ্চ হলে সেক্ষেত্রে বিক্রিয়ার হার হবে সর্বোচ্চ বেগ ইকুয়াল টু কে থ্রি E0। তো এটাকে ধরে নাও তুমি 5 নম্বর সমীকরণ। এটা আমরা আগেও দেখেছিলাম অনুসিদ্ধান্ত 1-এ, যদিও আমি ওখানে সমীকরণ দিতে পারিনি। তবে আমাদের মাইকেলিস মেন্টন যেহেতু 3 নম্বর সমীকরণ ছিল, তাই আমরা নিম্ন ঘনমাত্রাটাকে 4 নম্বর আর উচ্চ ঘনমাত্রাটাকে 5 নম্বর দিয়েছিলাম। তো উচ্চ ঘনমাত্রাটা যেহেতু 5 নম্বর, আমাদের সেম সমীকরণটা আবারও এসছে বলে আমরা এটাকে 5 নম্বরে রাখছি,
আচ্ছা, তাহলে এই K3E0 কিন্তু অনেকটা শূন্যক্রম বিক্রিয়ার মতো। শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু অনেকটা এই টাইপের। তাই আমরা বলতে পারি এক্ষেত্রে বিক্রিয়কটি বিক্রিয়কের সাপেক্ষে শূন্যক্রমের হয়। তার মানে ঘনমাত্রা উচ্চ হলে মাইকেলিস মেন্টেন সমীকরণের বিক্রিয়াটা শূন্যক্রমের হয়। এটা আমরা প্রমাণ করেছি এর আগে, আবারও দেখলাম। সেম এই লেখাটা লিখতেই হবে তোমাদের। আচ্ছা, এই অবস্থায় মাইকেলিস মেন্টেন সমীকরণটা কীরূপ হবে? যদি Vmax = K3E0 হয়, তাহলে মাইকেলিস মেন্টেনের ওই K3E0 জায়গায় তুমি এবার Vmax বসিয়ে দাও। এই যে মাইকেলিস মেন্টেনের K3E0 জায়গায় এই অঞ্চলটাতে এবার Vmax বসালে কি হয়? এই যে তোমার K3E0 জায়গায় জাস্ট Vmax বসাও। সাবস্ট্রেট যেভাবে ছিল সেভাবে আছে, নিচের রাশি যেভাবে ছিল সেভাবে আছে, দিয়ে ধরে নাও এটা 6 নম্বর সমীকরণ। ঠিক আছে, মানে জাস্ট উচ্চ ঘনমাত্রায় যদি Vmax এর মান এইটা হয়, তাহলে মাইকেলিস মেন্টেন সমীকরণটার রূপ হবে ঠিক এইরকম। আচ্ছা, এইবার আমরা এই 6 নম্বর সমীকরণটাকে একটু সরল রৈখিক আকারে প্রকাশ করতে হবে, নাহলে আমরা গ্রাফ তৈরি করতে পারবো না, আর মাইকেলিস ধ্রুবক, সর্বোচ্চ বেগ এগুলোও নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তো এটাকে সরল রৈখিক আকারে প্রকাশ করলে কীরূপ হয় দেখো। জাস্ট এই ভিকে উল্টে দাও, এই রাশিটাকে উল্টে দাও, মানে লবকে হরে নাও, হরকে লবে নাও। তো ভি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 উপরে যাবে, ভি নিচে আসবে। আবার এখানে হরকে লবে নাও, লবকে হরে নাও, সিম্পল। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই মাঝখানে প্লাস থাকার মানে কি, KM ও এই অংশটাকে পাবে, S ও এই অংশটাকে পাবে। তাহলে KM এর সাথে একবার এই অংশ প্লাস S এর সাথে একবার এই অংশ লেখো, কাটাকাটি করো, উপরের S নিচের S কেটে যায়, তাহলে এখানে থাকে 1, নিচে থাকে Vmax। এখানে KM বাই Vmax S আছে, তাই না? তো আমরা একবার KM কে Vmax দিয়ে লিখবো, আর একবার এই S কে এখানে 1 এর সাথে লিখবো। এখানে কিছু নেই, মানে KM এর সাথে ধরে নাও একটা 1 আছে, তাহলে 1 কে একবার S দিয়ে লিখবো, আর KM কে আমরা Vmax দিয়ে লিখবো, আলাদা করে দিলাম। ঠিক আছে, নিচের এই রাশিটাকে আমরা দুই ভাগ করে দিলাম, এক অংশে Vmax দিলাম আর এক অংশে S দিলাম। যেহেতু মাঝখানে কোনো প্লাস নেই, ফলে আমরা এখানে চাইলেও KM দিতে পারছি না। এখানে ধরে নিলাম 1 আছে, ফলে S কে আমরা 1 দিয়ে আলাদা করে দিলাম, মাঝখানে হবে ইনটু। ওকে, তাহলে এইবার দেখো তো এই যে রিয়াকশনটা দেখছো, এইটা কিসের অনুরূপ বলতে পারো? আমি তোমাদের একটু সুবিধার্থে বলে দেই, মানে লিখে দেই। দেখো, যদি আমরা এই রাশিটাকে Y ধরি, এই রাশিটাকে যদি আমরা M ধরি, এই রাশিটাকে যদি আমরা X ধরি, এই রাশিটাকে যদি আমরা C ধরি, দেখো তো এই সমীকরণটা এই সমীকরণের মতো হয় কিনা। Y = mx + c, এইটা Y, এটা M, এটা X, এটা C, তাহলে Y = mx + c, হয় না? তো এটা কিসের সমীকরণ বলো তো? এটা একটা সরল রেখার সমীকরণ। এটা একটা সরল রেখার সমীকরণ, আমরা বীজগণিতে পড়েছি অনেকবার। তো এই এরকম সরল রেখার সমীকরণের একটা কি হবে, একটা গ্রাফ চিত্র আঁকা যাবে। তো আমরা এখন সেটাই করব, এবং তার ঢালও হবে। তো গ্রাফ চিত্রটা দেখো একটু, এই যে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফ চিত্র। ঠিক আছে, তো আমরা জানি গ্রাফ চিত্রে ভূমি বরাবর x অক্ষের মানটা বসে, আর লম্ব বরাবর y অক্ষের মানটা বসে। তো x এর জায়গায় আমরা কি ধরেছি, 1/x। আমরা 1/s কে তো x হিসেবে ধরেছিলাম, তাই না? তাহলে x অক্ষের জায়গায় 1/s কে লিখে দাও, এই যে। আবার y হিসেবে 1/v কে আমরা y হিসেবে ধরেছিলাম, তাহলে y অক্ষের জায়গায় 1/v লিখে দাও, এই যে y অক্ষের জায়গায় 1/v। আচ্ছা, এইটা না একটা সরল রেখার সমীকরণ, আর আমরা জানি সরল রেখার সমীকরণগুলো এরকম সরল রৈখিক হয়। ঠিক আছে, সরল রেখার সমীকরণগুলো এরকম সরল রৈখিক হয়। তাহলে এই ঢাল কি হবে? দেখো, ঢাল বলা হয় হচ্ছে এই m অংশটাকে বলা হয় ঢাল। তাহলে ঢাল হবে কি, Km/Vmax, এই যে। আর এই যে x অংশটাকে, সরি, এই যে c অংশটাকে বলা হয় ইন্টারসেপ্ট বা ছেদক। এই অংশটাকে কি বলে? c অংশকে বলে ইন্টারসেপ্ট বা ছেদক। তাহলে c এর জায়গায় বা ছেদকের জায়গায় আমরা লিখবো 1/Vmax। ছেদকটা কিভাবে নির্ণয় করতে হবে? সরল রেখা থেকে এই মূল বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ছেদ দৈর্ঘ্য বা ছেদক, 1/Vmax, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে এই সমীকরণ অনুযায়ী যদি আমরা 1/v এর বিপরীতে 1/s কে আঁকি, তাহলে এই যে ঢাল আর এই যে ছেদক পাচ্ছি, এখান থেকে সহজেই কিন্তু আমরা এই Vmax নির্ণয় করতে পারবো, এবং সাথে মাইকেলিস ধ্রুবক Km ও নির্ণয় করতে পারবো। কিভাবে? লেখো, ঢাল = Km/Vmax লিখে নিলাম। এবার ক্রস গুণন করো, Km কে এই পাশে আনো আর ঢালকে Vmax এর সাথে গুণ করে দাও, তাহলে Km এর মান পাওয়া যাচ্ছে, মানে মাইকেলিস ধ্রুবকের মান পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ছেদক লেখো 1/Vmax, ছেদক = 1/Vmax, আড়াআড়ি গুণন করো, ছেদক গুণ Vmax, মানে Vmax কে ছেদকের জায়গায় নাও, ছেদককে Vmax এর জায়গায় নাও, জাস্ট
করে দিলে হয়ে যাচ্ছে, রোটেট করলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, ভিম্যাক্সের মান মানে সর্বোচ্চ বেগ নির্ণয় করতে পারছি। তাহলে আমরা বলতে পারি না যে আমরা এইভাবে 1/v এর বিপরীতে 1/s কে আলোকন বা অঙ্কন করলে খুব সহজেই ভিম্যাক্স এবং মাইকেলিস ধ্রুবক km নির্ণয় করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, মাইকেলিস ধ্রুবক বিষয়টা কি, এটা যেহেতু বারবার আসছে তোমাদের এক্সামেও আসে। সাধারণত বিক্রিয়কের যে ঘনমাত্রায় উৎপাদ তৈরির হার বিক্রিয়কের উচ্চতর ঘনমাত্রায় প্রাপ্ত হারের অর্ধেক হবে, সর্বোচ্চ হারের অর্ধেক হবে, মানে Vmax/2 হবে। বা আমরা এভাবে বলতে পারি V = Vmax/2 সমীকরণে Vmax/2 বরাবর বিক্রিয়া হারের যে মান পাওয়া যায় সেটাই মাইকেলিস ধ্রুবক km। সহজ। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু একটা বিশেষ নাম দিয়েও আসতে পারে, সেই নামটা হচ্ছে এই যে লাইন-উইভার-বার্গ সমীকরণ। কোনটা জানো? লাইন-উইভার-বার্গ সমীকরণ। এই যে 7 নম্বর সমীকরণটাকে বলা হয় লাইন-উইভার-বার্গ সমীকরণ। তোমার যদি বলে লাইন-উইভার-বার্গ সমীকরণ প্রতিপাদন করে দেখাও, তুমি পারবা না। তুমি ওই মাইকেলিস-মেন্টন সমীকরণকে এই পর্যন্ত আনলেই লাইন-উইভার-বার্গ সমীকরণ পেয়ে যাবা। ক্লিয়ার? তো এই লাইন-উইভার-বার্গ সমীকরণটা একটু মনে রেখো, এটা কিন্তু আবার বারবার আসে, আসে না মানে যদি দেয় আর কি, যদি বলে যে লাইন-উইভার-বার্গ সমীকরণটা প্রতিপাদন করো বা মাইকেলিস-মেন্টন থেকে লাইন-উইভার-বার্গ সমীকরণ নির্ণয় করে দেখাও, তাহলে আশা করি তোমরা তখন যেন দ্বিধাগ্রস্ত হও না, যেটা হয়েছিল এবারের এক্সামে। অনেকে প্রশ্ন চেনে না, তো প্রশ্ন এগুলো চিনতে হবে, এগুলো বিস্তারিত তোমাদের মনে রাখতে হবে যে সমীকরণটা লাইন-উইভার-বার্গ সমীকরণ, নাহলে আসলে তুমি লিখবে কিভাবে। ওকে, এইবার আমাদের টপিকস হচ্ছে নেক্সট টপিকসে। তো আমরা যে বিষয়টা দেখলাম, আমরা মাইকেলিস-মেন্টন সমীকরণ প্রতিপাদন দেখলাম, প্লাস এই সমীকরণটা এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল গতিবিদ্যা দিয়েও আসতে পারে, সেমই অ্যান্সার। অথবা তোমার এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত থাকতে পারে, অথবা বলতে পারে মাইকেলিস-মেন্টন থেকে লাইন-উইভার সমীকরণ প্রতিপাদন করো। যদিও আমি এখানে এটা লিখে নিই, লাইন-উইভার সমীকরণ, ঠিক আছে? এটা লাইন-উইভার ইকুয়েশন, যেটা আমরা দেখলাম যে আমরা কিভাবে পাই। সাধারণত এই 2 নম্বর অনুসিদ্ধান্ত থেকে লাইন-উইভার ইকুয়েশনটা পাওয়া যায়। ওকে, তো এখন আমাদের এনজাইম প্রভাবন সম্পর্কিত নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এনজাইম প্রভাবনের বিক্রিয়ার হারের উপরে কোন নিয়ামকগুলো প্রভাব বিস্তার করে। যেমন তাপমাত্রা আছে, ঘনমাত্রা আছে, পিএইচ আছে।